সোহান নামের একটা লোক নিজের ঘরে পেইন্ট করার জন্য একজন পেইন্টার খুঁজছিল। সে নিজের বন্ধু ধীরজের কাছে জানতে পারে যে একটা মহিলা খুব সস্তা দামে পেইন্ট করে দেয়। সে ধীরজের সাথে গিয়ে সেই মহিলাটার দোকানের ঠিকানা খোঁজে। কি বলছিস রে ভাই ধীরজ, তুই শিওর জানিস তো ওই মহিলা কম দামে পুরো রং করে দেবে? আর নয় তো কি, আমি শুনেছি ও সবে সবে নিজের পেন্টের দোকান দিয়েছে, তাই জন্যে কম দামে পেন্ট করছে। হ্যাঁ রে। তাহলে তো এটা ভালো খবর রে ধীরজ, চল শিগগিরই ওর দোকানটা দেখে আসি। কিছুক্ষণ খোঁজার পর সোহান আর ধীরজ সেই মহিলাটার দোকান খুঁজে পায়। দোকানটা দেখতে ভাঙাচোরা ছিল আর তার আশেপাশে অন্য কোনো দোকান ছিলই না। এই জায়গাটা তো আমার ঠিক মনে হচ্ছে না। আমাদের কি সত্যি এইখানে থাকা উচিত না চলে যাওয়া উচিত? আরে ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। ওই দেখ, ওই রং করা মহিলা। ও মহিলা, একটু শুনবেন? সামনে একটা মহিলা ছিল যে নিজের মুখের সামনে লম্বা ঘোমটা করে রেখেছিল। ভারী গলার সাথে সে ধীরজকে বলে, বলো কি কাজ আছে? হ্যাঁ, এ আমার বন্ধু সোহান, এর বাড়িতে রং করার কাজ করার আছে, আপনি করে দেবেন? হ্যাঁ, হয়ে যাবে, সন্ধে সময় আসব। তারপর ধীরজ সোহানকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই সোহানের কিছু মনে পড়ে। ও ধীরজকে বলে, আরে ধীরজ, আমরা তো ঠিকানাটাই বললাম না আমার বাড়ির, এবার ও আমার বাড়ি খুঁজে পাবে কি করে? আরে সোহান, তুইও না কি যে করিস, এসব জিনিস কেউ কি করে ভুলতে পারে? আমি কি বা করতাম, তুই তো আমাকে হাত ধরে টেনে এখানে নিয়ে চলে এলি, আমি তো ভুলেই যাব তাই না? কালকে আবার এখানে আসতে হবে আর ওকে ঠিকানাটা বলতে হবে। ধ্যাত্তেরি। চল, এবার আর কি বা করতে পারবো, এবার বাড়ি যাই, কাল আবার আসবো। দুজনে নিজের বাড়ি ফিরে যায়। কিন্তু সন্ধে সময় সোহনের দরজায় কেউ ঠক দেয়। তার বউ সুনয়না দরজা খোলে আর দেখে যে সেই পেইন্টার মহিলা দাঁড়িয়ে আছে। সোহনও চলে আসে। ও মহিলাকে দেখে অবাক হয়ে যায়। আরে আপনি আপনি এখানে কি করে এলেন? আমি তো আপনাকে আপনার বাড়ির ঠিকানাটাই বলিনি। মহিলাটা এখনো ঘোমটা করে রেখেছিল আর সে ভারী গলায় বলে, আপনি ঠিকানা বলে দিয়েছিলেন, তাড়াহুড়োয় আপনার খেয়াল থাকেনি। আরে তুমিও না, ঠিকানা না বলে থাকলে ও এখানে এলো কি করে? এবার ছাড়ো তো এইসব, চলো তাড়াতাড়ি পেন্টিংয়ের কাজ শুরু করো। সুনয়না মহিলাটাকে ঘরের ভেতরে আসতে বলে, কিন্তু সোহন চিন্তায় থাকে আর তার কিছু একটা ভুল মনে হয়। সুনয়না মহিলাটাকে সব বুঝিয়ে দেয় আর সে ঘোমটা দিয়ে কাজ করতে থাকে। সোহন ধীরজকে কল করে আর তাকে পুরো ঘটনাটা বলে। ধীরজ ছুটে সোহনের বাড়ি চলে আসে। ভাই ধীরজ, ভালো হয়েছে এসে গেছিস, আমার না কোনো গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ রে ভাই, আমারও ঠিক মনে হচ্ছে না। চল এক কাজ করি, এই মহিলাটাকে আমরা ফেরত পাঠিয়ে দিই। যখন তোর ঠিক মনে হচ্ছে না তো শুধু শুধু একে দিয়ে কেন কাজ করাবি? বাড়ি ফেরত পাঠিয়ে দি না? হ্যাঁ, এটা করাটাই ঠিক হবে। সোহন আর ধীরজ ঘরের ভেতরে যেতে থাকে, তখনই সুনয়নার চিৎকারের আওয়াজ আসে। তারা ছুটে ভেতরে গিয়ে দেখে তখন সুনয়না অনেক ভয় পেয়ে থাকে আর সেই মহিলাটা পুরো দেয়ালটা লাল রঙের করে দিয়ে থাকে। এই যে দেখো, মহিলাটা কেমন আজব পেন্ট করে দিয়েছে আর আমাকে দেখে জোরে হাসছিল। আমার তো অনেক ভয় পাচ্ছে। কে তুমি? আর এসব কি করেছো তুমি? সোহনের কথা শুনে মহিলাটা আরো জোরে হাসতে লাগে আর নিজের ঘোমটা সরায়। ঘোমটার পেছনে ডাইনির চেহারা থাকে, তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। ধীরজ ছুটে দরজার দিকে যায়, কিন্তু ডাইনি নিজের জাদু দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আরে না, আমি তো বাইরেও যেতে পারছি না রে, আমি কোথায় ফেসে গেলাম? আরে ধীরজের বেটা, আমাকে এখানে একলা ছেড়ে তুই কোথায় দৌড়ে পালাচ্ছিস রে? বল বল। এবার কেউ কোথাও যাবে না, এবার সবাই এখানে থাকবে। এটা রক্ত আছে। এতটা বলে ডাইনি সুনয়নার উপরে হামলা করে দেয় আর তাকে মেরে ফেলে। তারপর ও সোহনকেও মেরে ফেলে আর তাদের রক্ত নিজের রক্তের ভরা বালতিতে ভরে নেয়। এইসব দেখে ধীরজ কাঁপতে থাকে। তুই তো কাঁপছিস? না না,
আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, মারবো না তোকে। এমনিতেও তুই আমার শিকার নিয়ে এসেছিলিস, কিন্তু এবার তোকে আমার জন্য কাজ করতে হবে। তুই যদি এইভাবে আমাকে নানান লোকেদের ঘরে নিয়ে যাবি আর আমাকে শিকার খুঁজে দিবি, তো আমি তোকে মারবো না। ডাইনির কথা শুনে ধীরজ চিন্তিত হয়। তার এই রাস্তাটা অনেক ভুল মনে হয়, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য তার কাছে অন্য কোনো উপায় ছিল না। ঠিক আছে, কালকে সেখানেই দেখা হবে যেখানে প্রথমবার হয়েছিল, আর সময় মতো চলে এসো। আমায় দেরি করা পছন্দ নয়, নইলে আমি তোকে মেরে ফেলবো। পরের দিন ধীরজ সকালে ডাইনির কাছে পৌঁছে যায়। এসে গেলাম, চলো। নতুন বাড়ি খুঁজে পেয়েছি আমরা, ওরা এখানকার নয়, তাই ওদের বাড়িতে ঢুকতে আমাদের এ বিন্দু মাত্র সমস্যা হবে না। বাহ, তুই তো বেশ অনুগত। তুই তো ঠিক সময় চলে এলি। এসব পাপ করতে আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই। এখানে আমার প্রাণের ঝুঁকি আছে, তাই জন্যে এসব কাজ আমি করে বেড়াচ্ছি। ওইসব যাই হোক, তুই তাড়াতাড়ি আমাকে শিকারের কাছে নিয়ে চল। ডাইনি ধীরজের সাথে তার বলা ঘরের ভেতরে চলে যায় আর লোকেদেরকে মেরে ফেলে। ঠিক আগের মতন ও লোকেদের রক্ত বালতিতে ভরে দেয় আর দেয়ালগুলোকে পেন্ট করে দেয়। এবার ডাইনির এটা রোজকারের কাজ হয়ে যায়। ধীরজ রোজ তাকে নতুন ঘরে নিয়ে যেত আর ও ওখানে লোকেদেরকে মেরে নিজের বালতিটা ভরত। ধীরজ বাধ্য হয়ে এই সব দেখতে থাকে। একদিন ধীরজ ঘরে বসে থাকে, তখনই তার স্ত্রী আসে। কি হলো গো, আজকাল তো তুমি বেশ চুপ থাকো, কোথায় হারিয়ে থাকো? না তো বসুধা, তেমন কিছুই নয়, তুমি চিন্তা করো না। এবার রাখো তো, আমার কাছে আর লুকিও না। আমি সব জানি, আমি জানি ব্যাপারটা কি। কি কি বলতে কি চাও? আমি তো কিছুই বুঝছি না। আরে না, সোহন দাদার সুনানা বৌদির সাথে যে ঘটনাটা হয়েছে তারপর থেকে আপনি দুঃখিত আর চুপচাপ থাকো। কি জানে সে কে ছিল যে তাদের সাথে এটা করলো? ওই লোকটা তো নরকেও জায়গা পাবে না। সোহন দাদার কত সুন্দর পরিবার ছিল, আর সুনানা বৌদি তো গর্ভবতী ছিল। বসুধার কথা শুনে ধীরজ অবাক হয়ে যায়। তার হাত পা কাঁপতে লাগে আর সে বসুধাকে জিজ্ঞেস করে, কি? হ্যাঁ, এসব তুমি কি বলছো বসুধা? এটা কি করে সম্ভব? আমি জানি এটা জেনে আপনার আরো বেশি খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। সুনানা সোহন দাদাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই এই সম্বন্ধে শুধু আমিই জানি। বসুধার কথা শুনে ধীরজ অনেক চিন্তিত আর দুঃখিত হয়। ও সারা রাত ঘুমোয় না আর ভাবতে থাকে। সকাল হয়ে যায়। অবশেষে ধীরজ ঠিক করে যে এবার সে ডাইনির সাহায্য করবে না। সে নিজেকে বলে, না, এবার ডাইনির কোনো সাহায্য করব না। তাতে যদিও আমাকে মেরে দেয় আমি মরে যাব, কিন্তু আর নয়, আমার জন্যে অন্য কেউ আর মরবেই না। এবার ধীরজ নিশ্চিত করেছিল যে সে ডাইনির সাহায্য করবে না। রোজকারের মতো সে ডাইনির কাছে যায় আর তাকে একটা পুরনো ঘরে নিয়ে যায়। কিন্তু এবার ধীরজ ডাইনিকে ঠকিয়ে থাকে। সেই ঘরটা যেখানে ধীরজ ডাইনিকে এনে থাকে ওটা খালি থাকে, ওখানে কোনো মানুষ থাকে না। এইটা কি তামাশা? এই ঘরটা তো খালি আছে, এখানে কাকে মারবো? কাউকে নয়, তুই আর কাউকে মারতে পারবি না, কারণ তোকে আমি আর সেটা করতেই দেব না। আর তুই কি করে থামাবি? তুই তো শুধু একটা সাধারণ মানুষ, আর আমি একটা শক্তিশালী ডাইনি। ডাইনির কথা শুনে ধীরজ বুঝে নেয় যে এবার তাকে কি করতে হবে। ও ছুটে যায় আর ডাইনির সেই রক্তে ভরা বালতি তুলে নেয়। এইটা দেখে ডাইনি ঘাবড়িয়ে যায়। আরে আরে, এইটা তুই কি করছিস? পাগল লোক, দাঁড়া, নইলে তোকে ছাড়বো না। ডাইনি ধীরজকে থামানোর জন্য তার দিকে যায়, কিন্তু ডাইনি কিছু করতো তার আগেই ধীরজ তার রক্তের বালতিটা নিচে ফেলে দেয়। পড়ার সাথে সাথে সেটা ভেঙে যায় আর পুরো রক্তটা পড়ে যায়। বালতির ভেঙে যাওয়া আর রক্ত বয়ে যাওয়ার পর ডাইনির শক্তি শেষ হয়ে যায় আর সে হঠাৎ দুর্বল আর বৃদ্ধ হয়ে যায়। এবার সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। এইটা দেখে ধীরজ শান্তি পায় যে এবার ডাইনি আর কাউকে মারতে পারবে না।